আমি কোনো গুন্ডা বদমাশের মেলা করি নাই, করতে চাইলে করতে পারতাম। গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। একজন আমাকে ধাক্কা দিয়েছেন, পাঞ্জাবি পরা একজন ধাক্কা দিয়েছেন, তারপরে আমার লোক তো বসে থাকবেন, আমি তো একজন মহিলা, এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে আমার লোকজন জবাব দিয়েছে। কিভাবে বিএনপির একজন নেত্রী বলছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম, অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা উনারা দিয়ে আসছেন। আমরা দেখছি নির্বাচন কমিশনের বাইরে লাঠি সুটা নিয়ে মহড়া দিচ্ছে। নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনের অফিসের যদি এই অবস্থা হয়, সারা বাংলাদেশে এই বিএনপির যারা রয়েছে এই গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটির আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে। এবং এইসব নেতাকর্মী বাংলাদেশে কিভাবে, হাসিনার সময় আমরা বলতে শুনেছি, হাসিনা বলতো 20টা হুন্ডা 10টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। আর আজকে রুমিন ফারহানা, যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন। দর্শক, রুমিনা ফারহানের সাথে এবং এনসিবির নেতাদের সাথে হাতাহাতির কি ঘটনা ঘটেছিল সেটি আজকের মূল ভিডিও হতে চলেছে। অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রুমিনা ফারহান এবং এনসিবির মধ্যে এমন কি দ্বন্দ্ব লাগতে পারে যেটিকে কেন্দ্র করে এত বড় ঝগড়া এবং হাতাহাতি পর্যায়ে চলে গেছে? অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটাই রিকোয়েস্ট, আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের চ্যানেলে সবসময় নিত্য নতুন লেটেস্ট গরম নিউজ ভিডিওগুলো আপলোড করা হয়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসা যাক। পায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপি নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। বিজয়নগরের ভোটার সংখ্যা বা ব্রাহ্মণবাড়িয়া 3-এর ভোটার সংখ্যা 6,10,000, আর আমাদের যেটা সরাইল আশুগঞ্জ সেখানে ভোটার সংখ্যা 4,20,000-এর মতো। আর এই 3টা ইউনিয়নের ভোটার হচ্ছে 1 লক্ষ। এই 1 লক্ষ যদি সরাইলের সঙ্গেও যুক্ত হয়, তারপরেও দেখা যাবে যে সদরের সঙ্গে বা বিজয়নগরের সঙ্গে সরাইলের ভোটার পার্থক্য অলমোস্ট 2 লাখ থেকে যায়। তো এত বড় একটা আসন সদর বা বিজয়নগর, সেই আসনটা অযৌক্তিক। বরং সরাইলের সাথে যদি 3টা ইউনিয়ন চলে আসে তাহলে ভোটার সংখ্যায় একটা ব্যালেন্স তৈরি হয়। 3 হচ্ছে এই 3টা ইউনিয়নে যারা বাস করে, ভুদন্তি, চান্দুরা এবং হরসপুরে, তাদের জমি জমার বেশিরভাগ কাজ সরাইলের সঙ্গে থাকে। সো তাদের জমি রেজিস্ট্রি থেকে শুরু করে অন্যান্য যে দাপ্তরিক কাজ, সেটা সরাইল ইউনিয়নে গিয়ে করতে হয়, সরাইল উপজেলায় গিয়ে করতে হয়। সে কারণে আমি বলেছি এই 3টা ইউনিয়নকে সরাইলের সঙ্গে যুক্ত করে দেওয়া হোক। আরেকটা কথা, 3টা ইউনিয়নের লোকজন যদি বিজয়নগরে যায়, তাদের যাতায়াতের সময় লাগে অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা। আর যদি তারা সরাইলে আসে তাদের সময় লাগে 15 থেকে 20 মিনিট। তাহলে আপনারাই বলেন যে এই 3টা ইউনিয়ন বিজয়নগরে যেতে 1.5 ঘন্টা লাগে, আর যদি 10 মিনিট 15 মিনিটে তারা সরাইলে আসতে পারে, তাহলে তাদের কোথায় থাকা উচিত? সরাইলে থাকা উচিত নাকি বিজয়নগরে থাকা উচিত? এই প্রশ্নগুলোই আমি নির্বাচন কমিশনে তুলেছিলাম। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো এখানে একটি মারামারি পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটির আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে। এবং এইসব নেতাকর্মী বাংলাদেশে কিভাবে, হাসিনার সময় আমরা বলতে শুনেছি, হাসিনা বলতো 20টা হুন্ডা 10টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। আর আজকে রুমিন ফারহানা, যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন, যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় কষ্ট পেয়েছেন, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন, তিনি হচ্ছেন রুমিন ফারহানা। আমরা 15 আগস্টে আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয়, তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। উনি সব সময় বলে থাকেন বিগত 15 বছর নাকি উনি অনেক ভালো ছিলেন। উনি অবশ্যই ভালো থাকবেন, কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন। নির্বাচন কমিশনের যারা কমিশনার রয়েছে, আপনারা যদি মনে করেন আপনারা নিজেরা আপনাদের এই নির্বাচন কমিশন পরিচালনা করতে পারবেন না, আপনারা অন্যরা কেউ পরিচালিত করে আপনাদেরকে, আপনারা মানুষের সামনে সেটি প্রকাশ করুন। না হয় নিকট অতীতে আমরা নুরুল হুদা কমিশনকে আমরা দেখেছি, তার পরিণতি আমরা দেখেছি। বাংলাদেশের মানুষ আবার কোনো মঞ্চস্থ নির্বাচনের দিকে যেতে চায় না। এবং বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই, যারা আওয়ামী লীগ থেকে বেশি আওয়ামী লীগ, বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন, তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা, আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের ফ্ল্যাটভোগী, এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায়, যারা একটা প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে আবার যেতে চায়। আমরা এই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদেরকে বলবো, আপনারা জনগণের পালসকে বুঝুন, 24 পরবর্তী জনগণের পালসকে বুঝুন, নতুবা আবার বাংলাদেশ সংকটের দিকে যাবে। এবং তাদের কারণেই আমরা বিশ্বাস করতে চাই বিএনপি এখনো পর্যন্ত গুন্ডাতন্ত্র, তারা যেই বিএনপির এই ফজলু সাহেব, উনাকে এখনো পর্যন্ত আমরা সম্বোধন করছি, সম্মান দেখাচ্ছি, কিন্তু উনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন এবং রুমিন ফারহানা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, যে ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, আমরা ধরে নিচ্ছি
আমরা ধরে নিব এগুলো হচ্ছে বিএনপির হাই কমান্ডের ইনস্ট্রাকশন। এবং আজকের নির্বাচন কমিশনে যেই ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে বিএনপি কি অবস্থান নেয় সেটির প্রতি আমরা নজর রাখবো। এবং পুলিশ ভাইরা যারা রয়েছেন, আমরা আপনাদের প্রতি আবেদন জানাবো, আপনারা দয়া করে ক্ষমতামুখী হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা দেখেছেন নির্বাচনের আগের রাতে যে ওসিরা, যে এসপিরা, যে পুলিশটা টাকা খেয়ে নির্বাচন করে দিয়েছে। আইসিইউতে ঢুকছে জুলাই সনদ, তবে সরকার ও সরকারের মিত্ররা একে আইসিইউতে রাখতে চায়। যত বেশি আইসিইউতে রাখা যাবে তত বেশি জটিলতা তৈরি করা যাবে, চালানো যাবে রাজনীতিতে অদৃশ্য খেলা, যার নাম পর্দার আড়ালের সমঝোতার খেলা। সেই জটিলতা তৈরিতে এনসিপি, জামাত ও কিছু ইসলামী দলসহ সরকার আছে বেশ কিছু খেলোয়াড়, আর আম্পায়ার হিসেবে আছেন অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন। এরই মধ্যে সরকার সমর্থক কিংস পার্টির আবদার, এই সনদকে স্থান দিতে হবে সংবিধানের উপরে। ভবিষ্যতে কোনোভাবে এটি যাতে বাদ না দেয়া যায় সেজন্য করতে হবে গণভোট। ফিক্সিং ম্যাচের মতো এনসিপির সঙ্গে একই সুরে কথা বলছে আলী রিয়াজের জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে আইন বিশেষজ্ঞরা মনে করছেন সংবিধানের উপরে জুলাই সনদকে স্থান দেয়া আইনিভাবে এক কথায় অসম্ভব। প্রশ্ন হলো, তারপরেও গায়ের জোরে সরকার সমর্থকেরা এমন দাবি কেন করছেন? ঘুরে ফিরে জাতীয় নির্বাচনের আগে গণভোটের ধোঁয়া তুলে তারা কোন লক্ষ্য পূরণ করতে চান? জুলাই সনদকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে অনির্বাচিত ব্যবস্থাকে দীর্ঘস্থায়ী করাই লক্ষ্য কিনা সে প্রশ্নও তুলেছেন অনেকে। বিস্তারিত জানতে চলুন যাওয়া হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এরপরই সনদের বিভিন্ন দিক নিয়ে তৈরি হয় বিতর্ক, আলোচনা। সনদের অঙ্গীকারনামার দ্বিতীয় দফায় বলা হয়, এই সনদের সব বিধান, নীতি ও সিদ্ধান্ত সংবিধানে অন্তর্ভুক্তকরণ নিশ্চিত করা হবে এবং বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলে সেই ক্ষেত্রে এই সনদের বিধান বা প্রস্তাব কিংবা সুপারিশ প্রাধান্য পাবে। এটাকে অনেকে ব্যাখ্যা করেছেন জুলাই সনদকে সংবিধানের ওপরে প্রাধান্য দিতে হবে। আবার অঙ্গীকারনামার চতুর্থ দফায় বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ 2025-এর প্রতিটি বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ